আজকের গল্প ভুল যখন ভাঙল। গল্পটি লিখেছেন অদিতি ঘোষ। নিজেদের টিনের চালে ছোট্ট বাড়িটার উঠোনে দাঁড়িয়ে যখন চারপাশের আকাশচুম্বী বহুতল বাড়িগুলোর দিকে তাকায় ভ্রমর, তখন মনের মধ্যে একটা অন্য ধরনের অনুভূতি হয় ওর। আকাশ ছোঁয়ার বাসনা জাগে ওর মনের মধ্যেও, কল্পনার জাল বনে ওখানে বাস করা মানুষগুলোকে নিয়ে। মনে হয় ওরা যেন স্বপ্নপুরীর বাসিন্দা। সত্যি কি ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছে ওরা। অথচ ভ্রমরের ভাগ্যটা দেখো, যেন একেবারে ঘোলা জলের ডোবা। তা যদি না হতো, তাহলে ওর জীবনে এমন বিপর্যয় নেমে আসতো না। আর ওর উচ্চ মাধ্যমিক দেওয়ার পরই বাবা ওইভাবে মারা যেত না বাস অ্যাক্সিডেন্টে। বস্তির এই টিনের চালের ঘরে বসে একসময় মনে মনে অনেক স্বপ্ন দেখতো ভ্রমর। কলেজ ইউনিভার্সিটিতে পড়বে ও, ওদের পাড়ার কাবেরীদির মতো এমএ বিএড কমপ্লিট করে স্কুলে শিক্ষকতা করবে। নিজের সংসারের হাল ধরে বাবা মাকে সুখের মুখ দেখাবে। আর তারপর একটা ইট কাঠ পাথরে তৈরি বাড়ি করবে। কিন্তু কোথায় কি, ভাগ্যদোষে সব স্বপ্নই তো ভেঙে চুরমার হয়ে গেল এক নিমেষে। প্রাইভেট বাসের ড্রাইভার ছিল ভ্রমরের বাবা রতন চক্রবর্তী। সেদিন রাতের শেষ ট্রিপ সেরে বাস নিয়ে ফিরছিল রতন। তখনই একটা কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে মারাত্মক রকম অ্যাক্সিডেন্ট হয় রতনের বাসের। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনেটা। ঘটনাস্থলেই সব শেষ। মাত্র ৪৪ বছর বয়সেই জীবন প্রদীপ নিভে যায় রতনের। বাবার ফেরার জন্য বাড়িতে অপেক্ষা করছিল ভ্রমর। সময় গড়িয়ে যায়, কিন্তু বাবা আর ফেরে না। বারবার ফোন করে ভ্রমর, ফোনে রিং বাজে না। প্রচণ্ড দুশ্চিন্তায় যখন অস্থির হয়ে উঠেছিল শিউলি ও ভ্রমর, তখনই অ্যাক্সিডেন্টের খবরটা পেয়েছিল ওরা। দিশেহারা হয়ে ছুটেছিল ঘটনাস্থলে। রতনের রক্তাক্ত দেহ দেখে তৎক্ষণাৎ জ্ঞান হারিয়েছিল শিউলি। ভ্রমরের শরীরটাও যেন ক্রমশ অবশ হয়ে আসছিল। বাবার নেই ভাবতেই কেঁপে উঠেছিল শরীরটা। মায়ের ওই অবস্থা দেখেও নিজেকে কোনোভাবে বশে রাখতে পারছিল না। যখন প্রচণ্ড অসহায় মনে হচ্ছিল নিজেকে, ঠিক তখনই ওর পাশে এসে দাঁড়িয়েছিল পাড়ার ছেলে সুজয়। লোকজন ডেকে বাবাকে শ্মশানে নিয়ে যাওয়া থেকে সৎকার করার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল ও। রতন খুব ভালোবাসতো সুজয়কে। সেই ভালোবাসার মর্যাদা রেখেছিল ও। শুধু সেদিন নয়, তারপর থেকে একভাবেই পাশে থেকেছে ও শিউলি আর ভ্রমরের। সুজয়ের সঙ্গে রতনের সম্পর্কটা আস্তে আস্তে গাঢ় হয়েছিল বছর তিনেক ধরে। অন্য কোনো লেনদেন নয়, শুধু মনের সম্পর্ক। প্রতিদিন রাত 10টার পর বাড়ি ফিরত রতন। এই সময় সুজয় ফিরত ও চায়ের দোকান বন্ধ করে। সুজয়ের সঙ্গে রোজই দেখা হতো রতনের। সারা রাস্তা গল্প করতে করতে আসতো দুজনে। দুজনের কারোরই তেমন বন্ধু বান্ধব ছিল না, তাই অসমবয়সী দুজন মানুষের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করতো তারা একে অন্যের কাছে। খুব ভালো শ্রোতা ছিল সুজয়, তাই মেয়েকে নিয়ে ওর পরিকল্পনার কথা বলতো রতন সুজয়ের কাছে। নিজে বিএ পাশ করেও চায়ের দোকান খুলতে হয়েছিল বলে আক্ষেপ ছিল সুজয়ের নিজের মনে। তাই ও অনুপ্রেরণা জোগাতো রতনকে, যাতে মেয়েকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড়ানোর উপযুক্ত করতে পারে। ওর কথায় আরও যেন বুকে বল পেত রতন। বাড়ি এসে শিউলি আর ভ্রমরের কাছে রোজই সুজয়ের প্রশংসা করত রতন। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেতে বসে মেয়ের সঙ্গে যখন গল্প করত রতন, তখন সারাদিনের সব ক্লান্তি যেন ধুয়ে মুছে যেত। রতনও স্বপ্ন দেখত মেয়েকে নিয়ে, ভ্রমর স্কুলের দিদিমণি হবে। কথাটা নিয়ে আলোচনা করার সময় আনন্দে উজ্জ্বল হয়ে উঠত রতনের মুখ। বাবার ওই খুশি মুখটা দেখতে ভালো লাগতো ভ্রমরের। ভ্রমরের মা শিউলি খুব সরল মনের মানুষ। বেশি কিছু ভাবার ক্ষমতা ছিল না তার কোনোদিনই। চাহিদাও ছিল খুব কম। তাই সংসারের যা কিছু আলোচনা, ভবিষ্যতের পরিকল্পনা সবই মেয়ের সঙ্গে করত রতন। নিজের সংসারে স্বামী ও মেয়েকে নিয়ে বেশ সুখেই ছিল শিউলি। কিন্তু রতনের আকস্মিক মৃত্যুতে একেবারে দিশেহারা হয়ে পড়ল। পিতৃবিয়োগের কষ্ট ভুলে মায়ের পাশে দাঁড়িয়ে সংসারের হাল ধরতে হলো ভ্রমরকেই। রতনের মৃত্যুর পর বাসের মালিক ৩০,০০০ টাকা দিয়েছিল শিউলির হাতে। সেই টাকায় বসে খেলে তার মেয়াদ আর কতটুকু। জীবনটা তো চালাতে হবে। এরপর দুটো মানুষের খাওয়া পড়ার খরচ চালাবে কিভাবে, তা ভেবে কুল পাচ্ছিল না ভ্রমর। অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হলেও ওরা হায়ার কাস্ট, তাই চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা পাওয়ার সম্ভাবনা ছিল না ভ্রমরের।
একমাত্র উপায় ছিল টিউশনি করা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যথেষ্ট ভালো রেজাল্ট থাকলেও উচ্চ মাধ্যমিক পাশ একজন মেয়েকে কেবল প্রাইমারির স্টুডেন্টদেরই পড়াতে দিত অভিভাবকরা। দুবেলা বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের পড়িয়ে যে টাকা উপার্জন করতো শিউলি, তাতে সংসার চালানো দুর্দায় হয়ে পড়েছিল। বাস মালিকের কাছ থেকে পাওয়া ৩০,০০০ টাকাও একটু একটু করে শেষ হয়ে আসছিল। ১৯ বছরের একটা মেয়ে এত চাপ আর নিতে পারছিল না। কিভাবে আর একটু বেশি রোজগার করা যায় সেই চিন্তায় অস্থির হয়ে উঠেছিল ও। এদিকে রতনের মৃত্যুর পর ১ বছর পেরোতে না পেরোতেই ঘটল চরম অপ্রীতিকর এক ঘটনা। পিতৃহীনা ভ্রমরের পাশে দাঁড়ানোর লোক না থাকলেও পিছনে লাগার লোকের অভাব হলো না। ওদের অসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল একমাত্র যে মানুষটা, সেই সুজয় ভ্রমরকে নিয়ে কুৎসা রটালো পাড়ার লোকজন। দোকান খুলতে যাওয়ার আগেও রাত্রে দোকান থেকে ফেরার সময় রোজই একবার করে শিউলি ও ভ্রমরের খোঁজ নেওয়ার জন্য আসতো সুজয়। হাতে করে পাউরুটি ও বিস্কুটের প্যাকেট নিয়েও আসতো মাঝে মাঝে। সুজয়ের আশা নিয়ে ভ্রমরদের বাড়িতে এসে নোংরা নোংরা কথা বলে যেতে লাগলো পাড়ার লোকজন। তবে শুধু সেখানেই ক্ষান্ত হলো না তারা। একদিন রাত্রে ভ্রমরদের বাড়িতে সুজয়ের আশাকে কেন্দ্র করে চরম অশান্তি পাকালো তারা। দল বেঁধে জুটে সুজয়কে আটকে রাখলো। তারপর ভ্রমর ও সুজয়ের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল ওদের। অসহায়ের মতো সবটা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করা রইল না শিউলির। অকালে মা বাবাকে হারিয়ে মামার কাছে আশ্রয় পেয়েছিল সুজয়। ক্লাস 8 থেকে মামার কাছেই আছে সুজয়। মামা ওকে শুধু আশ্রয়ই দেয়নি, ওকে পড়িয়েছিল বিএসসি পর্যন্ত। তারপর ৬ মাসের একটা কম্পিউটার শেখার কোর্স করেছিল ও। কিন্তু সব করেও কোনো চাকরি না পেয়ে প্রথমে টিউশনি করতো সুজয়। এরপরই ওই মামা স্টেশন চত্বরে একটা চায়ের দোকান করে দিয়েছিল ওকে। নামে টি স্টল হলেও ডিম, পাউরুটি ও ঘুগনি পাওয়া যায় সুজয়ের চায়ের দোকানে। একজন সহকারীকে নিয়ে দোকান চালায় সুজয়। সুজয়ের অমায়িক ব্যবহারের কারণে বেশ ভালো চলে দোকানটা। উপার্জনের টাকা ৩ ভাগ মামার হাতে তুলে দিয়ে মাত্র ১ ভাগ রাখে ও নিজের কাছে। কিন্তু সমস্যা বাধল সুজয়ের বিয়ে হওয়ায়। মামার হাজার অনুরোধ সত্ত্বেও ভ্রমরকে মেনে নিতে রাজি হলো না ওর মামি। এদিকে ভ্রমরও মাকে ছেড়ে যেতে রাজি নয়। তাই যে যার নিজের বাড়িতে রয়ে গেল। ফলে নামে বিয়ে হলেও ভ্রমর ও সুজয়ের মধ্যে স্বামী স্ত্রীর সহজ সম্পর্ক গড়ে উঠল না। পাড়ার লোকজন ভ্রমরদের পেছনে লাগতে গিয়ে অবশ্য ক্ষতির জায়গায় একদিক দিয়ে ভালোই করলো ওদের। কারণ সুজয়ের মামার পরামর্শে মামিকে লুকিয়ে নিজের আয়ের টাকার অর্ধেক শিউলির হাতে তুলে দিতে লাগলো সুজয়। প্রথমে এ ব্যাপারে আপত্তি জানিয়েছিল ভ্রমর, কিন্তু এমনই দুরবস্থা নিজেদের যে সুজয় একটু জোর করতেই টাকাটা নিতে রাজি হয়ে গিয়েছিল ভ্রমর। বাড়তি টাকা সংসারে ঢোকায় ভ্রমরদের সংসারের অভাবটা কমলো। বেশ চলছিল দিন। কিন্তু ভ্রমরের ভাগ্য এতটাই অপ্রসন্ন যে ৩ মাস পেরোতে না পেরোতেই আবার বড় সমস্যার সম্মুখীন হতে হলো ভ্রমরকে। প্ল্যাটফর্ম ভেঙে নতুন করে তৈরি হবে এই কথাটা কিছুদিন ধরে কানে আসছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। রেলওয়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হলো সুজয়ের চায়ের দোকান উঠিয়ে দেওয়ার জন্য। বলা হলো প্ল্যাটফর্মের কাজ শেষ হলে আবার দোকান করতে দেওয়া হবে সুজয়কে। তবে কাজ শেষ হতে কমপক্ষে ৩-৪ মাস লাগবে। দোকান উঠিয়ে নিতে বাধ্য হলো সুজয়। সঞ্চয় বলতে তেমন কিছু নেই সুজয়ের। কি করবে ও ভেবে পাচ্ছে না। ভ্রমরকে জানালো ও সমস্তটা। লোকমুখে কথাটা আগেই শুনেছিল ভ্রমর। সুজয়ের কথা শেষ হলে ও বলল, আমারও তোমাকে একটা কথা বলার আছে। আমি একটা কাজের অফার পেয়েছিলাম কদিন আগেই। করব কি করব না ভাবছিলাম। গতকাল সিদ্ধান্ত নিয়েছি যে কাজটা আমি করব। সুজয় বলল, কি কাজ? সামনের ওই কমপ্লেক্সের একটা ফ্ল্যাটে করতে হবে কাজটা। একজন বয়স্ক অসুস্থ ভদ্রমহিলা দেখাশোনা করতে হবে। তার মানে আয়ার কাজ করতে হবে তোমাকে? তাতে কি, কোনো কাজই তো ছোট নয়। সকাল ৯টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত কাজটা করতে হবে আমাকে। ১০,০০০ টাকা দেবে। রাত ৯টা থেকে আর একজন আয়া আছে। দিনের আয়া কাজ ছেড়ে দিতে চাইছে বলে ওরা দিনের জন্য কাউকে খুঁজছিল। অ্যাডভান্স ৫,০০০ টাকা দিতেও রাজি ওরা। কাজটা করতে আমার কোনো অসুবিধা হবে না। মা তো দিব্যি বাড়ির কাজ সামলে নেয়। আমি কাল থেকেই কাজে যাব। ভ্রমরকে আয়ের কাজ করতে হবে শুনে খারাপ লাগছে সুজয়ের। কিন্তু ওর করার কিছু নেই, কারণ ওর নিজের উপার্জনই তো বন্ধ। ভ্রমর কাজ করতে শুরু করার দিন ১৫ পেরোতে না পেরোতেই ঘটল আর এক অঘটন।
যে কোনো একটা কাজের সন্ধানে বেরিয়েছিল সুজয়, কিন্তু কোথাও তেমন কাজের সন্ধান না মেলায় মানসিক চাপের মধ্যে ছিল ও। অন্যমনস্ক হয়ে রাস্তা ক্রস করতে গিয়ে বাইকের ধাক্কায় বেশ ভালো রকম আহত হলো সুজয়। বাঁ হাতটা ভেঙে গেল ওর। প্লাস্টার করিয়ে বাড়ি ফিরল সুজয়। তারপর থেকে শুরু হলো অশান্তি। সুজয়ের মামিমা সমস্ত কিছুর জন্য ভ্রমরকে দায়ী করলেন। সুজয়কে বললেন, ওই অপয়া মেয়েকে বিয়ে করার জন্য সব হয়েছে তোর। তোকে আর পুষতে পারবো না আমি। যাকে বিয়ে করেছিস সে এখন রোজগার করে, তার কাছেই থাকবি তুই আজ থেকে। সুজয়ের মামার শরীর ভেঙেছে, তাই বাড়িতে তার কোনো কথাই খাটে না আর। তবুও তিনি অনেক অনুরোধ করলেন স্ত্রীকে, কিন্তু সুজয়ের মামিমা কোনো কথা না শুনে সুজয়ের জামা কাপড় ব্যাগে ভরে সুজয়কে নিয়ে হাজির হলেন ভ্রমরদের বাড়ি। ভ্রমর কাজে গিয়েছিল। সুজয়ের মামিমা শিউলিকে বললেন, সুজয় তোমাদের অসময়ে পাশে দাঁড়িয়েছিল, এখন তোমার মেয়ে উপার্জন করছে, এবার ওর দায়িত্ব সে নিক। ওকে বসিয়ে খাওয়ানোর সামর্থ্য আমার নেই। শিউলির মনে পড়ে গেল তার স্বামীর মৃত্যুর দিন থেকে কিভাবে পাশে ছিল সুজয়। আর কিছু না ভেবেই তাই বলল, সুজয় আমার ছেলের মতো, ও আমাদের কাছেই থাকবে। আমাদের নুন ভাত জুটলে ওরও জুটবে। আপনি ওকে আমাদের বাড়িতেই রেখে যান। সুজয়ের মামি আর দেরি না করে জামা কাপড়ের ব্যাগটা বারান্দায় নামিয়ে রেখে তাড়াতাড়ি বেরিয়ে গেল বাড়ি থেকে। গায়ত্রী বসু নামে যে মহিলা দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে ভ্রমর, তিনি ততটা অথর্ব নন, শুধু পায়ে একটু জোর কম পান। একটু ধরে ধরে নিয়ে যেতে হয় টয়লেটে। আবার ভ্রমরের হাত ধরে এসে ব্যালকনি চেয়ারে বসেন। অত্যন্ত নম্র মিশুকে স্বভাব তার, তাই আয়ার কাজ হলেও কাজটা করতে খারাপ লাগছে না ভ্রমরের। ওনার ছেলে আর বৌমা দুজনেই ভ্রমরের কাজে যাওয়ার কিছুক্ষণ পরেই অফিসে বেরিয়ে যায়। গায়ত্রী দেবীর কাছে জেনেছে ভ্রমর যে তার একমাত্র নাতি দার্জিলিংয়ের স্কুলে পড়ে। বছরে একবার আসে সে। কাজের দিদি ও রান্নার মাসে কাজ করে চলে যাওয়ার পর গায়ত্রী দেবী ছাড়া আর বাড়িতে কেউ থাকে না, তাই তাকে দুপুরে খেতে দেওয়ার দায়িত্ব ভ্রমরের। বিকেলে তিনি চা খান, সেটাও করে দিতে হয় ভ্রমরকে। দুপুরে নিজে খাওয়া শুরু করার আগেই রোজই গায়ত্রী দেবী ভ্রমরকে বলেন, নিজের জন্য সব রেখেছে তো, তুমি কিন্তু ঠিক করে খাবে, কোনো সংকোচ করবে না। এই আন্তরিকতার ছোঁয়ায় ভরে ওঠে ভ্রমরের মন। ঘাড় কাত করে সম্মতি জানায় ও। তবে চিরদিনের স্বল্পাহারী ভ্রমর বেশি কিছু খেতে পারে না। ছোট থেকে একটা বা দুটো সাধারণ তরকারি দিয়ে ভাত খাওয়া যার অভ্যাস, সে কি পারে রোজ অত তরকারি মাছ মাংস একসাথে খেতে? তবু খায় যতটা পারে। খাওয়ার সময় মায়ের কথা মনে করে মন খারাপ করে। সন্ধ্যে 7টার পর একই সঙ্গে বাড়ি ফেরেন মিস্টার অরিন্দম বসু ও মিসেস কঙ্কনা বসু। রান্নার মাসি এসে যায় তার আগেই। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের সোফায় ঘনিষ্ঠ হয়ে বসে নিজেদের মধ্যে গল্প করেন তাঁরা। রান্নার মাসি ওনাদের জন্য জল খাবার বানিয়ে ফেলে। ভ্রমরের দায়িত্ব থাকে তাদের চা জল খাবার দিয়ে আসার। চা দিতে গেলে শাশুড়ির খোঁজ নেন কঙ্কনা বসু। ওদের দুজনকে দেখে বেশ সুখী মনে হয় ভ্রমরীর। বেশ ভালোই লাগে ওর। তবে সেই সঙ্গে মনে পড়ে যায় নিজের কথা। এমন রাজপ্রাসাদে বাস করার মতো ভাগ্য না হলেও আর 5টা মেয়ের মতো একটা স্বাভাবিক বিবাহিত জীবন তো হতে পারত তারও। কিন্তু সেটুকুও হলো না। কি অদ্ভুতভাবে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়েছে 3 মাস হয়ে গেল, কিন্তু আজও স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি তার। দায়টা অবশ্য সুজয়ের একার নয়। বিয়ের জন্য প্রস্তুত না থাকার কারণে অন্তর থেকে বিয়েটাকে মেনে নিতে পারেনি ভ্রমর। সুজয়ের প্রতি কোনো ভালোবাসাও জন্মায়নি তার মনে। যেটা আছে সেটা শুধু কৃতজ্ঞতা বোধ। অন্য কারো সাহায্যে নিজের জীবন অতিবাহিত হোক, এটা কখনো চায়নি ভ্রমর। তবুও নিজের স্বামীর উপার্জন চলে গেছে কথাটা ভাবলে খারাপ লাগে। মনে হয় তার ভাগ্যের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে বলেই হয়তো সুজয়ের জীবনে এত অশান্তি। রাতে রায়ার হাতে দায়িত্ব দিয়ে কাজ থেকে বাড়ি ফিরতে ফিরতে রোজই প্রায় রাত 9টা 10 বেজে যায় ভ্রমরের। আজ বাড়ি ফিরে দেখলো বারান্দার চেয়ারে বসে আছে সুজয়। ওর হাতে প্লাস্টার করা। তার মানে হাত ভেঙেছে সুজয়ের, কিন্তু কি করে? জানার জন্য পায়ে পায়ে এগিয়ে গেল ও। হীনমন্যতায় ভুগছে সুজয়। তাই ভ্রমর সামনে দাঁড়াতেই কোনো কথা না বলে মুখ নিচু করে রইল। ভ্রমর কিছু জিজ্ঞাসা করার আগেই শিউলি ডাকলো ওকে ঘর থেকে। ভ্রমর ঘরে যেতে শিউলি বলল সুজয়ের অ্যাক্সিডেন্টের কথা। সুজয়ের মামিমা যেসব কথা বলে সুজয়কে রেখে গেছেন ও তার উত্তরে নিজে কি বলেছে তার সবটাই বলল মেয়েকে।
চুপ করে থেকে পুরো পরিস্থিতিটা ভাবার চেষ্টা করছিল ভ্রমর। ওকে চুপ করে থাকতে দেখে শিউলি বলল, তোকে জিজ্ঞেস না করে সুজয়কে থাকতে বলে আমি কি ভুল করেছি? ভ্রমর বলল, না মা, তুমি একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমাদের অসময়ে অনেক করেছে ও। ওর অসময়ে পাশে দাঁড়ানো তো আমাদের কর্তব্য। তবে আমি তো বাড়িতে থাকতে পারবো না, সবটাই তোমাকে সামলাতে হবে। শিউলি বলল, সে আমি পারবো। ও যদি আমার ছেলে হতো তাহলে তো আমাকেই দেখতে হতো। ভ্রমর বলল, ওকে কি তোমার ঘরে থাকতে দিয়েছো? শিউলি বলল, হ্যাঁ, দুপুরে আমার ঘরেই শুয়েছিল। ভ্রমর বলল, সেই ভালো। ও তোমার ঘরে থাকুক। আজ থেকে তুমি আর আমি আমার ঘরে থাকবো। এরপর ভ্রমরকে আর কোনো কথা বলতে সাহস পেল না শিউলি, শুধু ঘাড় কাত করে সম্মতি জানালো। দেখতে দেখতে 2 মাস পেরিয়ে গেছে। সুজয়ের হাতের প্লাস্টার খোলা হয়ে গেছে অনেক আগেই। এখনো সম্পূর্ণ সুস্থ। এদিকে চরম অসময়ের পর সুজয়ের জীবনে সুদিন এসেছে। ওর এক কলেজের বন্ধুর সহায়তায় তার কাকা নার্সিংহোমে হিসেবপত্র রাখার কাজ পেয়েছে সুজয়। কাজটা পাওয়ার পরই ভ্রমরকে কাজটা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করল সুজয়। কিন্তু ভ্রমর কাজ ছাড়তে রাজি নয়। ও বলল, আমরা দুজনে রোজগার করতে পারলে সংসারে সচ্ছলতা থাকবে। তাছাড়া যে মানুষটার দেখাশোনা করি আমি, তিনি খুব ভালোবাসেন আমাকে। ওনার প্রতি একটা মায়া পড়ে গেছে। মা যতদিন বাড়ির দিকটা সামলাতে পারছে ততদিন করি না আমি কাজটা। সুজয় এরপর আর কিছু বলেনি, তাই ভ্রমরও যথারীতি কাজটা করে চলেছে। আজ রবিবার। ভ্রমর কাজে আসতেই মিসেস কঙ্কনা বসু বললেন, ভ্রমর, সবিতাদি বলেছে যে আজ কাজে আসতে ওর 10টা বেজে যাবে। এদিকে আমি অফিস ট্যুরে বেরিয়ে যাচ্ছি 2 দিনের জন্য। কাল রাত্রে ফিরবো। সবিতাদি না আসা পর্যন্ত তুমি যেন বাড়ি চলে যেও না। ভ্রমর বলল, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি সবিতাদি আসার পরেই যাব। কোনো অসুবিধা হবে না। কথাটা বলে গায়ত্রী দেবীর জন্য ব্রেকফাস্ট আনতে রান্নাঘরে ঢুকে গেল ভ্রমর। খাবার নিয়ে আসতে আসতে ভ্রমর দেখলো ট্রলি ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছেন কঙ্কনা বসু। ওনার পাশে এসে দাঁড়িয়ে মিস্টার বসু বললেন, সাবধানে যেও, নিজের শরীরের দিকে লক্ষ্য রেখো। কঙ্কনা বসু বললেন, তুমিও সাবধানে থেকো, রাত জেগে অনিয়ম করো না যেন। দুজনের কথাই কানে এলো ভ্রমরের। ও মনে মনে ভাবল, বাহ, দুজনের প্রতি দুজনেই তো বেশ যত্নশীল। এমন সম্পর্ক দেখতেও ভালো লাগে। গায়ত্রী দেবীর কথা মতো ওনাকে জেঠিমা বলে ডাকে ভ্রমর। বিছানায় বসে খবরের কাগজ পড়ছিলেন গায়ত্রী দেবী। ভ্রমর ঢুকতেই উনি পেপারটা ভাঁজ করে রেখে দিলেন। বললেন, এসে গেছো তুমি? তোমাকে একটা কথা জিজ্ঞেস করব ভেবে মনে থাকে না। তোমার স্বামী কেমন আছেন এখন? ভ্রমর বলল, ও পুরোপুরি সুস্থ হয়ে গেছে জেঠিমা, একটা নার্সিংহোমে কাজও করছে। তাই তো আমার কাজটা ছেড়ে দিতে বলছে। গায়ত্রী দেবীর মুখটা ম্লান হয়ে গেল। উনি বললেন, তুমি কি তবে কাজটা ছেড়ে দেবে? আসলে বড় আপন মনে হয় তোমাকে। এরপর আবার কে আসবে কে জানে, সে কি তোমার মতো হবে? ভ্রমর বলল, না জেঠিমা, আমি বলে দিয়েছি যে আমি কাজটা ছাড়বো না। আমারও যে ভীষণ ভালো লাগে আপনাকে। তবে এখন খেতে শুরু করুন, কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে একটা ছোট টেবিল ও চেয়ার আছে, ওখানে বসেই খান গায়ত্রী বসু। ভ্রমর ওনাকে ধরে টেবিলে বসিয়ে দিল। দুপুরের খাবার পর রোজই শুয়ে শুয়ে কিছুক্ষণ বই পড়েন গায়ত্রী বসু। তারপর ঘন্টা 2 সময় ঘুমন। বিকেল 5টার আগে ওঠেন না। এই সময় ড্রয়িং রুমে বসে খবরের কাগজটা পড়ে ভ্রমর। শব্দ জব্দ করতে ভালোবাসে ও। নিজের হাত ব্যাগ থেকে পেনটা বের করে প্রতিদিনের মতো শব্দচক সলভ করছিল। হঠাৎ সামনে এসে দাঁড়ালেন মিস্টার অরিন্দম বসু। বললেন, তুমি কি ব্যস্ত? ভ্রমর তাড়াতাড়ি কাগজ সরিয়ে রেখে বলল, না না, আপনি বলুন, কি বলবেন। অরিন্দম বসু বললেন, তোমার যদি অসুবিধা না হয় তাহলে আমার জন্য 1 কাপ ব্ল্যাক কফি করে আনতে পারবে? ভ্রমর বলল, আপনি ঘরে যান, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। ওকে, বলে উনি চলে গেলেন নিজের ঘরে। কয়েক মিনিট পরেই কফি নিয়ে ওনার ঘরে ঢুকলো ভ্রমর। কফির কাপ টেবিলে রাখতেই উনি ভ্রমরকে বললেন, তোমার বয়স কত? ভ্রমর বলল, এই শ্রাবণে 20তে পড়লাম। এত অল্প বয়সে বিয়ে করে ফেলেছো? হ্যাঁ, ঘটনাচক্রে হয়ে গেছে। নিশ্চয়ই লাভ ম্যারেজ? দেখছি বেশ করিতকর্মা আছো তুমি। মিস্টার বসুর কথা বলার ধরনটা ভালো লাগলো না ভ্রমরের। ও বলল, আমি এবার যাই।
ভ্রমরের কথা শেষ হতেই টেবিলের ড্রয়ার থেকে একটা 2000 টাকার নোট বার করে ভ্রমরের দিকে এগিয়ে ধরলেন অরিন্দম বসু। ভ্রমর অবাক হয়ে বলল, এটা কিসের টাকা? আমি খুশি হয়ে দিচ্ছি তোমাকে, এবার তুমিও আমাকে একটু খুশি করো, তাহলে আরো পাবে। টাকার দরকার বলেই তো কাজে আসো। আজ আর কাল দুদিন আমাকে খুশি করতে পারলে দুদিনে আমি তোমাকে 10,000 টাকা দেব, পুরো তোমার 1 মাসের মাইনে। কথা বলতে বলতে উঠে এসে ভ্রমরকে জাপটে ধরলেন অরিন্দম। ওনার দু চোখে লালসার আগুন। ওনার গায়ের পারফিউমের মিষ্টি গন্ধকে ছাপিয়ে একটা অন্যরকম গন্ধ নাকে এলো ভ্রমরের। গন্ধটার সঙ্গে তেমন পরিচিত না হলেও ভ্রমরের বুঝতে অসুবিধা হলো না যে এটা বিদেশি মদের গন্ধ। কারণ ঘরে ঢোকার সময় টেবিলের ফ্লাওয়ার ভাসের পাশে একটা বোতল ও গ্লাস চোখে পড়েছিল। তার মানে এই দিনের বেলায় ঘরে বসে ড্রিঙ্ক করেছেন উনি। অরিন্দমের শরীরের ছোঁয়ায় গাটা ঘিন ঘিন করে উঠল ভ্রমরের। ও আপ্রাণ চেষ্টা করলো নিজেকে ছাড়াতে, কিন্তু একটা পুরুষের বলিষ্ঠ হাতের কবল থেকে কিছুতেই নিজেকে ছাড়াতে পারছিল না। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত অরিন্দমের হৃষ্টের উপর সজোরে কামড় বসালো ভ্রমর। একটা আর্তনাদ করে ভ্রমরকে ছেড়ে দিল অরিন্দম। পড়ি মরি করে গায়ত্রী দেবীর ঘরে ঢুকে গেল ভ্রমর। গায়ত্রী দেবীর ঘরের দরজা ঠেসানো ছিল। দরজা খোলার শব্দে ঘুম ভেঙে গেল ওনার। ভ্রমরকে দেখে বললেন, 5টা বেজে গেছে বুঝি? ভ্রমরের শরীরটা তখনও কাঁপছে। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বলল, না না, এখন 4টে বাজছে। আসলে একা একা ভালো লাগছিল না, তাই আপনার গল্পের বইটা একটু নিতে এসেছিলাম। দেখুন তো, আপনার ঘুমটা ভাঙিয়ে দিলাম। গায়ত্রী দেবী বললেন, ও ঠিক আছে, ঘুমিয়েছি তো খানিকক্ষণ, আর ঘুমোবো না। তাহলে আর বই পড়বো না, আপনার সঙ্গে বরং গল্প করি। আপনি আজ আবার বলুন আপনার স্কুলের সময়কার কথা। গায়ত্রী দেবী কথা বলার মতো কাউকে পান না সেরকম, তাই ভ্রমরের সঙ্গে নিজের জীবনের নানা সময়ে নানা গল্প করেন। উনি বলতে শুরু করলেন। ওনার মুখের দিকে তাকিয়ে থাকলেও ভ্রমরের মন আজ গল্পে নেই। ভ্রমর ভাবছে একটু আগের ঘটে যাওয়া ঘটনাটার কথা। যাকে ও এতদিন একজন প্রকৃত ভদ্রলোক ভেবেছে, তার মধ্যে যে এরকম একটা পশু লুকিয়ে আছে তা কল্পনাও করতে পারেনি ও। তার মানে এটাই ওনার চরিত্র। স্ত্রীর সঙ্গে এমনই বিশ্বাসঘাতকতা করেন উনি। অথচ সুজয় তার স্বামী হয়েও কোনোদিন জোর করে ওর উপর অধিকার ফলাতে আসেনি। হয়তো মনে মনে অপেক্ষা করে আছে কবে ভ্রমরের দিক থেকে কোনো সাড়া পাবে। পাশের ঘরে থেকেছে দিনের পর দিন, কিন্তু অসংযম দেখায়নি কখনো। কোনো দাবি ছাড়াই নিজের কর্তব্য করেছে বিয়ের পর থেকে। সুসজ্জিত ফ্ল্যাটের প্রতি সমস্ত মোহ কেটে গেছে ভ্রমরের এক লহমায়। নিজের স্যাঁতসেঁতে ভিজে উঠোনে সোঁদা গন্ধটা এই মুহূর্তে টানছে ওকে। বাড়ি চলে যেতে মন চাইছে, কিন্তু উপায় নেই। কর্তব্যের খাতিরে থেকেই যেতে হবে তাকে রাত 10টা পর্যন্ত। তবে কাজটা আর ও করবে না। গায়ত্রী দেবীর জন্য খারাপ লাগবে, ওকে দেওয়া কথার খেলাপ করতে হবে। অথচ কিছু করার নেই, এই বাড়িতে আর নয়। কিন্তু বিনা নোটিশে কাজটাও ছাড়লে গায়ত্রী দেবী তো বিপদে পড়বেন। পরশু ম্যাডাম বাড়ি ফিরবেন, তাকে না বলে কাজ ছাড়া যাবে না। ওদের অন্য আয়া দেখতে 2 দিন সময় দিতে হবে। এই জানোয়ারটা এই 2 দিন অফিসেই থাকবে নিশ্চয়ই। তাছাড়া আর সাহস পাবে বলে মনে হয় না। রাত 10টার পর সুমিতা দিয়ে আসতে বাড়ি ফিরল ভ্রমর। ও শিউলিকে বলল, আমি কাজটা ছেড়ে দেবো মা। শিউলি বলল, কেন রে, ওরা কি ছাড়িয়ে দিতে চাইছে? ভ্রমর বলল, না মা, ওরা ছাড়বে না, আমি নিজে ছেড়ে দেব। কারণ সুজয় চায় না আমি কাজটা আর করি। শিউলি বললেন, সেই ভালো, তাতে সুজয় খুব খুশি হবে। আর একটা কথা, আজ থেকে তুমি তোমার ঘরে শোবে, সুজয়কে পাঠিয়ে দিও আমার ঘরে। শিউলি একমুখ হেসে বলল, এবার তাহলে আমার মেয়ে সুমতি হয়েছে। ভ্রমর কিছু না বলে মুখ টিপে হাসল। রাতের খাওয়া দাওয়ার পরে নিজের ঘরের খাটে বসে সুজয়ের জন্য অপেক্ষা করছিল ভ্রমর। দরজার সামনে দাঁড়িয়ে সুজয় বলল, আসবো? আসলে মা এখানে আসতে বলল। ভ্রমর এসে হাত ধরে ডেকে নিয়ে গেল সুজয়কে। সুজয় ঘরে ঢুকতেই ওকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল ভ্রমর। ওর পিঠে হাত বোলাতে বোলাতে সুজয় বলল, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো? আর নিজেকে সামলে রাখতে পারল না ভ্রমর। কাঁদতে কাঁদতে দুপুরের সব ঘটনা বলল সুজয়কে। শুনে চমকানো স্বরে সুজয় বলল, অরিন্দম বসু একজন সম্ভ্রান্ত মানুষ হয়ে এমন কদর্য রুচি! ছি ছি, আমার ভাবলে ঘেন্না করছে।
সেই সঙ্গে রাগে শরীর জ্বলছে। মনে হচ্ছে ওনার মা ও স্ত্রীর কাছে ওনার মুখোশটা খুলে দিই। ভ্রমর বলল, আসল সত্যটা জানলে ওনার মা ও স্ত্রী মনে আঘাত পাবেন। ওরা দুজনেই খুব ভালো মানুষ, ওদের কষ্ট দিতে চাই না আমি। বেশ, তবে তুমি কাল থেকে আর কাজে যাবে না। ভ্রমর বলল, কাজ আমি ছেড়ে দেব, তবে 2 দিন যেতে হবে, না হলে সমস্যা হবে জেঠিমার। সুজয় বলল, কিন্তু ওই জানোয়ারটা যদি আবার খারাপ কিছু করতে চায়? তা আর পারবে না। কাল নিশ্চয়ই অফিসে যাবে মিস্টার বসু। না গেলে আমি দুপুরটা জেঠিমার ঘরে বসেই বই পড়ব। রাত্রে ম্যাডাম ফিরে আসবে। আর তাছাড়া যে কামও দিয়েছি তাতে আর সাহস পাবে না অমানুষটা। পরশু সকালে ম্যাডামকে কাজ ছাড়ার কথা জানিয়ে দিয়ে পরদিন থেকে আর কাজে যাব না ও বাড়িতে। সুজয় বলল, ঠিক আছে, তাই হবে। আজ তোমার মনের উপর দিয়ে অনেক চাপ গেছে, আর জেগে না থেকে ঘুমিয়ে পড়ো। ঘুম আসছিল না ভ্রমরের। সুজয়ের পাশে শুয়ে থাকতে থাকতে সুজয়ের প্রতি একটা দুর্বলতা অনুভব করছে ও। তবে কি যেটা এতদিন শ্রদ্ধা ছিল সেটা এখন ভালোবাসায় পরিণত হয়েছে? সুজয়ের মতো এমন উদার মনেরও চরিত্রবান ছেলে ওর স্বামী, কথাটা ভেবে ভালো লাগছে ভ্রমরের। গর্বে ওর বুক ভরে যাচ্ছে। আজ বুঝতে পারছে ও এতদিন যা ভেবে এসেছে তা ওর ভুল ছিল। ওই সুসজ্জিত ঝকঝকে ফ্ল্যাটে যারা থাকে তারা সকলে সুখী নয়। ভালো মানুষের সান্নিধ্য পেলে মাটির গন্ধ মেশানো এই দুকুটুরি টিনের চালের ঘরেই প্রকৃত সুখের সন্ধান মেলে। হঠাৎ সুজয়ের প্রতি একটা আকর্ষণ অনুভব করলো ও। দুহাত দিয়ে জড়িয়ে ধরলো সুজয়কে। তখনও ঘুমায়নি সুজয়ও। ভ্রমরকে নিবিষ্ট করে জড়িয়ে ধরে ওর কপালে ঠোঁট ছুঁয়ে একটা ছোট্ট চুম্বন এঁকে দিল সুজয়। দুর্দান্ত এক ভালো লাগায় ভরে গেল ভ্রমরের মন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।